ছাগলকাণ্ডে আলোচিত মতিউরের বিরুদ্ধে বারবার অভিযোগ পেলেও গুরুত্ব দেয়নি দুদক। 4 বার পেয়েছেন ক্লিনশিট, গড়েছেন অঢেল সম্পদ। নিষেধাজ্ঞার আগেই বিদেশ পালানোর গুঞ্জন। কিছু লোকের কিছুই ভালো লাগে না, ভালো কিছু হতেও দেয় না। তাদের বাদ দিয়েই সামনে এগিয়ে যেতে হবে। মেধাবীদের বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। উড়োজাহাজের বিনিময়ে স্যাটেলাইট বানাতে সহায়তা করতে চায় ফ্রান্স। জুনাইদ আহমেদ পলকের সঙ্গে রাষ্ট্রদূতের বৈঠক। এয়ারবাস কেনার প্রক্রিয়া দ্রুত শেষ করার তাগিদ। এবং 17,000 কর্মীকে মালয়েশিয়ায় পাঠাতে না পারার ঘটনার তদন্ত প্রতিবেদন জমা পাঠানো হবে প্রধানমন্ত্রীর কার্যালয়ে। দোষীদের বিরুদ্ধে ব্যবস্থার হুঁশিয়ারি। সময় সংবাদের সঙ্গে আছি আমি শায়লা রহমান ইমা। ছাগলকাণ্ডে আলোচিত রাজস্ব বোর্ড সদস্য মতিউর রহমান, তার স্ত্রী লায়লা কানিজ এবং ছেলে তৌফিকুর রহমানকে দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন ঢাকার সিনিয়র স্পেশাল জজ আদালত। দুদকের আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দেওয়া হয়। যদিও গুঞ্জন আছে ইতোমধ্যে দেশ ছেড়েছেন তারা, তবে পুলিশের মহাপরিদর্শক জানিয়েছেন আদেশ অনুযায়ী আইনি ব্যবস্থা নেওয়া হবে। দেশজুড়ে আলোচিত মতিউর রহমান, তার অবৈধ সম্পদ অর্জন এবং নানা অনিয়মের খবর প্রকাশ হচ্ছে দেশের প্রায় সব গণমাধ্যমে। এই প্রেক্ষাপটে গুঞ্জন উঠেছে দেশ ছেড়েছেন মতিউর রহমান। অবৈধ সম্পদ অর্জনের নানা খবর প্রকাশিত হলে সম্প্রতি দেশ ত্যাগ করেন সাবেক আইজিপি বেনজির আহমেদ। এই অবস্থায় দুদক আইনজীবীর আবেদনের প্রেক্ষিতে রাজস্ব কর্মকর্তা মতিউর রহমান ও তার স্ত্রী লায়লা কানিজ ও ছেলে তৌফিকুর রহমান অর্ণবের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। এ বিষয়ে দুদক আইনজীবী জানান, দুর্নীতির অনুসন্ধান চলায় যে কোনো সময় মতিউর রহমানকে ডাকা হতে পারে দুদকে। এ বিষয়ে শুনানি শেষে দেশ থেকে নিষেধাজ্ঞার আদেশ দেন আদালত। তিনজনের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে যে তারা হুন্ডির মাধ্যমে ওভার ইনভয়েসিং এবং আন্ডার ইনভয়েসিং এর মাধ্যমে বিদেশে অর্থ পাচার করেছে এবং বিভিন্ন অবৈধ পন্থায় তারা অর্থ উপার্জন করেছে এবং সেগুলোকে পাচার করেছে। সেই বিষয়গুলোকে মাথায় রেখেই এবং তাদের এই টিমের কাছে তথ্য এসছে যে তারা বিদেশে পালিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সেইটাকে রোধ করার জন্য আজকে বিজ্ঞ আদালতে আবেদন করা হয়েছে। দুর্নীতির অভিযোগ ওঠা বিভিন্ন ব্যক্তির দেশ ছাড়ার প্রসঙ্গে পুলিশ মহাপরিদর্শক বলেন, কারো দেশ ত্যাগের নিষেধাজ্ঞার আদেশ পেলে ব্যবস্থা নেবেন তারা। সোমবার এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একথা বলেন পুলিশ প্রধান। আইনানুগ প্রক্রিয়ায় যখন আমরা যে কাউকেই যে কোনো সময় স্টপ করতে পারি না, এটা একটা আইনানুগ প্রক্রিয়া। আইনানুগ প্রক্রিয়ায় যখন যেটা করা হয়, এটার যে রিকোয়ারমেন্ট আছে সেই অনুযায়ী আমরা দায়িত্ব পালন করি। সম্প্রতি কোরবানির জন্য 15 লাখ টাকার একটি ছাগল কিনতে গিয়ে আলোচনার জন্ম দেন মতিউর রহমানের ছেলে মুশফিকুর রহমান ইফাত। এরপরই গণমাধ্যমের অনুসন্ধানে একের পর এক বেরিয়ে আসে পরিবারের সদস্যদের নামে রিসোর্ট, বাংলো বাড়ি, জমিসহ নামে বেনামে নানা সম্পদের তথ্য। সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা। মতিউর রহমানের বিরুদ্ধে দুদকে অভিযোগ জমা পড়েছে 5 বার। প্রতিবারই স্বপদে বহাল রেখেই হয়েছে তদন্ত। আর মতিউরও পেয়েছেন ক্লিনশিট, অর্থাৎ দুর্নীতির কোনো প্রমাণই পাওয়া যায়নি। এবারও তাকে অন্য দফতরে পদায়ন করে তদন্ত হলে কি তার ফলাফল আগের মতোই হবে? সাবেক দুদক মহাপরিচালক বলছেন, কারো বিরুদ্ধে তদন্ত চলার সময় সাময়িক বরখাস্ত করার বিধান রয়েছে। ছাগলকাণ্ডে রাজস্ব কর্মকর্তা মতিউর রহমানের দুর্নীতির অভিযোগ তদন্তে 3 সদস্যের কমিটি গঠনের কথা জানিয়েছে দুদক রোববার। ওই দিনই আবার তাকে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগে পদায়নের প্রজ্ঞাপন হয়। একজন উপপরিচালককে আহ্বায়ক করে 3 সদস্য বিশিষ্ট একটি টিম গঠন করা হয়েছে। এই টিম ইতোমধ্যে কার্যক্রম শুরু করেছে। জানা যায় এর আগেও 4 বার তার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত করেছে দুদক। তদন্তের সময় তিনি স্বপদেই বহাল ছিলেন, আর প্রতিবারই তিনি পেয়েছেন ক্লিনশিট, অর্থাৎ দুর্নীতির কোনো প্রমাণই পাওয়া যায়নি তার বিরুদ্ধে। কিন্তু ছাগলকাণ্ডের পর তার পাহাড় সম অবৈধ সম্পদ অর্জনের খবর একের পর এক উঠে আসছে গণমাধ্যমে। গুঞ্জন উঠেছে দেশ ছেড়েছেন তিনি। তবে তাকে পদে বহাল রেখে এবার কি স্বাভাবিকভাবেই চলবে তদন্ত, নাকি প্রভাবিত হতে পারে পদ পদবীর দ্বারা? দুদকের সাবেক মহাপরিচালক বলছেন, তদন্ত চলাকালীন অভিযুক্ত ব্যক্তিকে সাসপেন্ড রাখার বিধান রয়েছে, যেন তদন্ত কোনোভাবেই প্রভাবিত করতে না পারেন তিনি। এখানে দেখা যাচ্ছে যে দুর্নীতির সুনির্দিষ্ট অভিযোগ আছে, বেরিয়েছে, দুদক সেটাকে কগনিজেন্সে নিয়েছে এবং অনুসন্ধানে যাচ্ছে। নিয়মটা ছিল এখানে যে তাকে সাসপেনশন করে
ডিপার্টমেন্টাল প্রসিডিং করার মতনই যথেষ্ট আলামত ছিল বলে মনে হয়। বলেন অনেকদিন পর দুদকের সামনে সুযোগ এসেছে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের, তাই ভাবমূর্তি উজ্জ্বল এবং সম্মান অক্ষুণ্ণ রাখতে যথাযথভাবে কাজ করতে পারবে এবং করবে দুদক, এমনটি আশা তার। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা। সাবেক আইজিপি বেনজির আহমেদের মতো দুদকের তলবে আসেননি তার স্ত্রী সন্তানও, করেননি নতুন করে সময় আবেদনও। তবে আইনজীবীর মাধ্যমে নিজেদের অবস্থানের ব্যাখ্যা দিয়ে দুদককে চিঠি দিয়েছেন তারা। তাদের ব্যাখ্যা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সংস্থাটির আইনজীবী। সোমবার বেনজিরের স্ত্রী কন্যার দুদকে আসার কথা থাকলেও দেখা মেলেনি তাদের। আবেদন করেননি নতুন করে সময়েরও। তবে নিজেদের পক্ষে ব্যাখ্যা দিয়ে দুদকে চিঠি দিয়েছেন বলে জানান দুদক সচিব। তারা আজ উপস্থিত হননি এবং এই তারিখ বর্ধিত করার বিষয়ে কোনো আবেদনপত্র দেননি। তবে একটি লিখিত বক্তব্য দিয়েছেন যেখানে তাদের অবস্থান তার বর্ণনা করা হয়েছে। আমাদের অনুসন্ধানকারী টিম এই আবেদনের বিষয় কিংবা আমাদের দুর্নীতি দমন কমিশন আইন 2004 ও দুর্নীতি দমন কমিশন বিধিমালা 2007 অনুযায়ী তারা প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করছেন। হাজির না হওয়ায় পরবর্তী আইনি পদক্ষেপ কি হবে দুদকের, আর উপস্থিত না হয়ে নিজেদের সাফাই গিয়ে দেয়া ব্যাখ্যা কতটাই বা গ্রহণযোগ্য? দুদকের আইন অনুযায়ী অনুসন্ধান কার্য চলবে। একটা পর্যায়ে শেষে রিপোর্ট দাখিল করবে, রিপোর্টের ভিত্তিতে আপনার কমিশন সিদ্ধান্ত নেবে। তার বক্তব্য অবশ্যই দেখবে অনুসন্ধানকারী দল। বক্তব্য গ্রহণযোগ্য হলে গ্রহণ করবে, গ্রহণযোগ্য না হলে খারিজ করবে। এটা অনুসন্ধানকারী দলের একমাত্র বিবেচনামূলক একটা ক্ষমতা। আদালতের নির্দেশে ইতোমধ্যে 3 দফায় জব্দ করা হয়েছে বেনজির আহমেদের অঢেল সম্পদ। অনুসন্ধান চলছে নতুন সম্পদেরও। মাইনুল আহসান, সময় সংবাদ, ঢাকা। বেগম জিয়ার শারীরিক অবস্থার জন্য বিএনপি সরকারকে দায়ী করলেও ক্ষমতাসীন দলের মন্ত্রীরা বলছেন দেশের হাসপাতালেই প্রয়োজনীয় চিকিৎসা পাচ্ছেন বিএনপি চেয়ারপারসন। দলটির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন জেলে থাকাকালীন বেগম জিয়াকে আরও অসুস্থতার দিকে ঠেলে দেওয়া হয়েছে। আর আইনমন্ত্রী বলেছেন চিকিৎসা ইস্যুতে দলটির নেতারা ভারসাম্যহীন বক্তব্য দিচ্ছেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা নিয়ে আওয়ামী লীগ বিএনপির শীর্ষ নেতাদের পাল্টাপাল্টি বক্তব্য চলছেই। সোমবার রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া মাহফিলে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন বিদেশে উন্নত চিকিৎসার সুযোগ না দিয়ে সরকার বেগম জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। এই চক্রান্ত নীল নকশা হচ্ছে শেখ হাসিনা, উনাকে তিলে তিলে নিঃশ্বাস করার জন্য কারাগারে নিয়ে যাওয়া হয়েছে এবং খাবারের মধ্যে নানা ধরনের ওষুধ প্রয়োগ করে আজকে তার শরীরের নানা অসুস্থতায় তিনি ভোগাচ্ছেন। দেশনেত্রী চিকিৎসকরা যখন বলেন, মানে 5 সেকেন্ডও দেরি হয় না, আইন মন্ত্রী চট করে বলেন না বিদেশে যাওয়ার কোনো সুযোগ নেই। তবে রিজভির এমন অভিযোগ মানতে নারাজ আইনমন্ত্রী। সচিবালয়ে তিনি বলেন বেগম জিয়ার চিকিৎসা নিয়ে যারা অভিযোগ করছেন তারা মানসিক ভারসাম্যহীন। দেশেই প্রয়োজনীয় চিকিৎসায় সুস্থ আছেন বেগম জিয়া। যারা এই কথা বলছেন যে আমার জন্য চিকিৎসা পাচ্ছেন না, তারা নিজেকে হাস্যস্কর করছেন। ওনাদের ভারসাম্য সঠিক আছে কিনা সেটা একটু দেখতে হবে এবং এই ভারসাম্যটা ঠিক নাই বলেই তারা এসব কথা বলছে। বিএনপি নেত্রী খালেদা জিয়া যেই চিকিৎসার প্রয়োজন তিনি যে হাসপাতালে আছেন সেই হাসপাতাল থেকে সেটা পাচ্ছেন বলেই কিন্তু এখন পর্যন্ত তিনি সুস্থ। কিছু লোকের কিছুই ভালো লাগে না, ভালো কিছু হতেও দেয় না, তাই তাদের পাত্তা না দিয়ে এগিয়ে যেতে হবে। সকালে মাধ্যমিক থেকে স্নাতক পর্যায়ে মেধাবী শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা প্রদান অনুষ্ঠানে একথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্বাধীনতা ব্যর্থ করতে অনেক চক্রান্ত হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন সব বাধা অতিক্রম করে উন্নত, সমৃদ্ধ, স্মার্ট বাংলাদেশ করতে চায় সরকার। আর তার দায়িত্ব নিতে হবে তরুণ প্রজন্মকেই। মেধা বিকাশ আর সৃজনশীল চর্চা উৎসাহিত করতে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের আওতায় দেওয়া হচ্ছে উপবৃত্তি আর 2টি পদক। আর তা গ্রহণে মাধ্যমিক থেকে স্নাতকোত্তর সব পর্যায়ের শিক্ষার্থীরা সমবেত রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে।
অনুষ্ঠানে যোগ দিয়ে গভর্নমেন্ট টু পিপল বা G2P পদ্ধতিতে মাধ্যমিক থেকে স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে উপবৃত্তি ও টিউশন ফি বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যার আওতায় চলতি বছর 64,70,000-এর বেশি শিক্ষার্থীকে দেওয়া হচ্ছে 2,208 কোটি টাকা। সে অর্থ পৌঁছে যাবে মোবাইল বা অনলাইন ব্যাংকিংয়ে। এছাড়া বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ 2024 প্রাপ্ত 15 শিক্ষার্থী ও বঙ্গবন্ধু শেখ মুজিব স্কলার অ্যাওয়ার্ড 2023-এ নির্বাচিত 21 কৃতি শিক্ষার্থী পদক নেন প্রধানমন্ত্রীর কাছ থেকে। পদক নেয়ার পর অনুভূতি জানাতে গিয়ে কেউ উচ্ছ্বসিত, কেউ বা হয়ে পড়েন আবেগাপ্লুত। আপনি আমাদেরকে বানের জলে ভেসে যেতে দেননি, শক্ত হয়ে দাঁড়ানোর সুযোগ করে দিয়েছেন। সার্থক দেশপ্রেমিক হিসেবে গড়ে তুলতে চাই এই বিশ্ব দরবারে বারবার বাংলাদেশ নামটি আলোকিত করে। শিক্ষার্থীদের বক্তব্য বাচনভঙ্গি মুগ্ধ করে সরকার প্রধানকেও। খুঁজে পান স্বস্তি আর নির্ভরতা। এত জ্ঞান তো আমাদেরও নেই, সত্যি কথা বলতে কি এত সুন্দর করে বোধহয় আমরা বক্তৃতা দিতে পারি না। এই বাংলাদেশ নিয়ে আর দুশ্চিন্তার আমার কিছু নেই। প্রধানমন্ত্রী জানান, পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে আনন্দ নির্ভর শিক্ষা ব্যবস্থায় নজর দিয়েছে সরকার। সেক্ষেত্রে সমালোচকদের কথায় কান দিতেও নারাজ তিনি। সারাক্ষণকে বলে পর পর পর, এটা কি ভালো লাগে বলো? মোটেই ভালো লাগে না। যা একটু পড়ার ইচ্ছা থাকে তাও নষ্ট হয়ে যায়। একটা পরিবর্তন আসলে অনেকেই নানা ধরনের কথা বলে, যে যা মনে করে লিখে দেয়, কিন্তু সেটা আমি এইমাত্র আমাদের শিক্ষা বলছি ওটা লিখলে শুনবা না তো। আর কেউ একটু সমালোচনা করলেই অমনি সেটার জন্য ভীত হয়ে যেতে হবে, আমি এটা বিশ্বাস করি না। অনেক চক্রান্ত আর বাধা থাকলেও তরুণ প্রজন্মের উপর ভর করেই দেশকে এগিয়ে নেওয়ার প্রত্যয় জানান সরকার প্রধান। এই স্বাধীনতা ব্যর্থ করবার জন্য অনেক চক্রান্ত হয়েছে, কিন্তু আমরা সব অতিক্রম করেই কিন্তু এগিয়ে যাচ্ছি এবং আমাদের এগিয়ে যেতেই হবে। তো কিছু তো সংখ্যক লোক থাকে সবসময় কোনো কিছুই ভালো লাগে না আর ভালো হতেও দিতে চায় না, তো তাদেরকে ইগনোর করতে হবে। শেখ হাসিনা বলেন, বিনামূল্যে বই বিতরণকে অনেকে অসম্ভব মনে করলেও তা করে দেখিয়েছে আওয়ামী লীগ সরকার। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে, 6 মাসে পিডিবির কাছে 2 কোটি টাকা বকেয়া পূর্বাঞ্চল রেলওয়ে। চট্টগ্রামে বিদ্যুৎ বিচ্ছিন্ন সদর দপ্তর, খুটখুটে অন্ধকার আর ভ্যাপসা গরমে চলছে কাজ। ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন নবনিযুক্ত সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। পরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন তিনি। এর আগে সেনাকুঞ্জে তাকে গার্ড অব অনার দেয় সেনাবাহিনীর চৌকস দল। সোমবার সকাল 8টা নবনিযুক্ত সেনাপ্রধানকে স্বাগত জানাতে প্রস্তুত শিখা অনির্বাণ। 8:30 আসেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, করেন পুষ্পস্তবক অর্পণ। এরপর সেনাপ্রধান যান সেনাকুঞ্জে, সেখানে গাছের চারা রোপণ করেন তিনি। এর আগে তাকে গার্ড অব অনার দেয় সেনাবাহিনীর একটি চৌকস দল। এবার গন্তব্য রাজধানীর ধানমন্ডির 32 নম্বরে। সেখানে গিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নবনিযুক্ত সেনাপ্রধান। এ সময় তিনি জাতির পিতা এবং তার পরিবারের সদস্য সহ 1975 সালের 15 আগস্ট শাহাদাত বরণকারী সবার রুহের মাগফিরাত কামনায় দোয়া করেন। এরপর পরিদর্শন করেন বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর। সবশেষ সেনাপ্রধান যান সাভারের জাতীয় স্মৃতিসৌধে, ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে স্মরণ করেন 71-এ দেশের জন্য জীবন দেয়া শহীদদের। পুরো সময় নবনিযুক্ত সেনাপ্রধানের সঙ্গে সেনা সদরের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, ঢাকা। বিমানের কাছে এয়ারবাসের উড়োজাহাজ বিক্রির প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে চায় ফ্রান্স। ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠকে এই ব্যাপারে তাগাদা দিয়েছেন ফরাসি রাষ্ট্রদূত। পরে প্রতিমন্ত্রী জানান, উড়োজাহাজের বিনিময়ে স্যাটেলাইট বানাতে সহায়তা করবে ফ্রান্স। বর্তমানে বিমানের বহরে থাকা 21টি উড়োজাহাজের 16টি মার্কিন প্রতিষ্ঠান বোয়িংয়ের তৈরি। দীর্ঘদিনের মার্কিন আধিপত্যে এবার প্রথমবার ভাগ বসাচ্ছে ফ্রান্স। ফরাসি প্রেসিডেন্টের ঢাকা সফরে 10টি এয়ারবাস কেনার প্রতিশ্রুতি দেয় বাংলাদেশ। এরপরই উড়োজাহাজ বেচতে বোয়িং ও এয়ারবাসের আড়ালে শুরু হয় ফ্রান্স ও আমেরিকার দ্বৈরথ।
তবে এ যাত্রায় বোয়িংকে পেছনে ফেলে উড়োজাহাজ বিক্রির ক্রয়াদেশ পাচ্ছে এয়ারবাস। সোমবার সচিবালয়ে উড়োজাহাজ বিক্রি প্রক্রিয়া সম্পন্ন করতে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রীর সাথে বৈঠকে বসেন ফরাসি রাষ্ট্রদূত মারি মাজদুপুই। বৈঠকে ক্রয় প্রক্রিয়া সম্পন্ন করতে তাগাদা দেন ফরাসি রাষ্ট্রদূত। এয়ারবাসের প্রপোজাল যেগুলো আছে এগুলো আমাদের কাছে বেশ ভালোই মনে হয়েছে। কখন কিভাবে করব সেটার একটা অ্যাকশন প্ল্যান, টাইম ফ্রেম, কার কি দায়িত্ব হবে, কিভাবে আমরা এটা আগাবো, সে বিষয়গুলো নিয়ে কথা হয়েছে। প্রতিমন্ত্রী জানান, বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 ছাড়াও আরও 4 থেকে 6টি স্যাটেলাইট তৈরি করবে বাংলাদেশ। এয়ারবাসের উড়োজাহাজ বিক্রির বিনিময়ে বাংলাদেশি কর্মীদের মাধ্যমে এসব স্যাটেলাইট বানাতে কারিগরি ও আর্থিক সহায়তা করবে ফ্রান্স। 4টা থেকে 6টা স্যাটেলাইট আমরা তৈরি করব। স্যাটেলাইটের টেকনোলজি জানা, নলেজ ট্রান্সফার, টেকনোলজি ট্রান্সফার এবং ক্যাপাসিটি বিল্ডিং, এগুলোতে আমরা কিন্তু নেগোশিয়েট করছি সকলের সাথেই। এ সময় জুলাই থেকে আনঅফিসিয়াল মোবাইল ফোন শনাক্ত করে গ্রাহককে নিবন্ধনের বার্তা দেওয়া হবে। তবে কোনো হ্যান্ডসেট বন্ধ করা হবে না বলেও জানান জুনায়েদ আহমেদ পলক। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। বৃষ্টি কমার পাশাপাশি নতুন করে পাহাড়ি ঢল না আসায় কমতে শুরু করেছে সিলেট অঞ্চলের বিভিন্ন নদ নদীর পানি। ঘরবাড়ি থেকে পানি কিছুটা নামলেও দুর্ভোগ কাটেনি স্থানীয়দের। অন্যদিকে জামালপুরে ঝিনঝিরাম নদীর পানি বৃদ্ধিতে তীরবর্তী এলাকায় দেখা দিয়েছে ভাঙন। সুরমা ও কুশিয়ারা সহ বিভিন্ন নদ নদীর পানি ধীরে ধীরে নেমে বিপদসীমার কাছাকাছি চলে এসেছে। এতে অনেকটা উন্নতি হয়েছে সিলেটের বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে সুনামগঞ্জেও। তবে অতি নির্মাঞ্চলের বাসিন্দারা কাঁচা ঘরবাড়িতে এখনো ফিরে যেতে পারছেন না। অন্যদিকে মৌলভীবাজারের হাকালুকি হাওরের পানি খুবই ধীর গতিতে নামতে থাকায় হাওরপাড়ের উপজেলা জুড়ি, কুলাউড়া ও বড়লেখায় দুর্গতদের দুর্ভোগ কমছে না। এখনো এই 3 উপজেলার প্রায় 2 লাখের বেশি মানুষ পানিবন্দী। একবার যদি বাজারে যাই আর দ্বিতীয়বার আর বাড়িতে আবার মনে হয় না। আমার পানি আমরা বাজার আর ধরতে পারি না, আমরা খাইতে পারি না। আমরা বাড়ি ঘরে পানি থলি গেছি, আমরা ঘর থেকে বাড়িতাম পারলাম না, ধীরে ধীরে পানি কমতে থাকায় হবিগঞ্জের বন্যা পরিস্থিতিরও উন্নতি হয়েছে। দুর্গতরা আশ্রয় কেন্দ্র থেকে বাড়ি ফিরতে শুরু করেছেন। পাহাড়ি ঢলে এই অঞ্চলের ক্ষতিগ্রস্তদের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ত্রাণ বিতরণ করেছেন পাট ও বস্ত্রমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক। মানুষের ভালোবাসা আদায় করে মানুষের স্বার্থ রক্ষা এবং মানুষের কল্যাণে এই আওয়ামী লীগ কাজ করেছে। কাজে আমরা আপনাদের সাথে আছি, আপনাদের পাশে আছি। আপনারা কখনো নিজেদেরকে অসহায় মনে করবেন না। এদিকে জামালপুরের বক্সিগঞ্জে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে স্থানীয় সবগুলো নদ নদীর পানি বৃদ্ধি পেয়েছে। ঝিনঝিরাম নদীর পানি বাড়ায় সঙ্গে সঙ্গে সাদুরপাড়া ও মেলুরচর ইউনিয়নে শুরু হয়েছে ভাঙ্গন। ইকরামুল কবির, সময় সংবাদ। পাহাড়ি ঢল ও জলাবদ্ধতার সবশেষ খবর জানাতে এই মুহূর্তে সিলেটের ফেঞ্চুগঞ্জে আছেন সহকর্মী ইকরামুল কবির। সরাসরি যাচ্ছে তার কাছে। আমি এই মুহূর্তে আছি ফেঞ্চুগঞ্জের পাতপুরে। এই জায়গা দিয়ে এই যে সড়কটি আমার চলে গেছে সামনের দিকে, এই সড়কের সামনেই 4টি সরকারি বেসরকারি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র রয়েছে। এই সড়কটি বেশ কিছুদিন ধরে পানিতে পুরো নিমজ্জিত আছে। যদিও পানি আরেকটু বেশি ছিল, এখনও পানি এই অবস্থায় আছে। আজকে 3 দিন থেকে এই কুশিয়ারা নদীর পানি কোনোভাবেই নামছে না, ধীরে ধীরে নামছে, অতি ধীরে। এই মুহূর্তে কুশিয়ারা নদীর পানি এই ফেঞ্চুগঞ্জে 98 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কুশিয়ারা নদীর পানির এই কমাটা খুবই ধীর গতি। আমরা দেখতে পাচ্ছি প্রতিদিন 1 সেন্টিমিটার 2 সেন্টিমিটার করে কমছে। আমরা 3 দিন আগে দেখেছিলাম 103 সেন্টিমিটার ছিল, আজকে 98 সেন্টিমিটার। কুশিয়ারা নদীর পানি 3টি পয়েন্টে এখন বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অন্যদিকে সিলেটে শুধুমাত্র কানাইঘাটে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এই অবস্থায় এই এলাকার এই যে পানিগুলো ঢুকছে হাকালুকি হাওর হয়ে, এই আশেপাশে যে হাওরগুলো দিয়ে পানি ঢুকছে, নদীর পানিগুলো কিন্তু এগুলো সব নদীর পানি ঢুকে পার্শ্ববর্তী যে বিভিন্ন বাসাবাড়ি বা বিভিন্ন গ্রাম, বিভিন্ন এলাকা সব কিন্তু তলিয়ে যাচ্ছে। এবং এই এলাকার মানুষজন এখন এই নতুন পানিতে মাছ ধরার মধ্যেই ব্যস্ত। এখানে
এই পালবাড়ির যে সড়কটি, এই সড়কটি কিন্তু আজকে প্রায় 8-10 দিন ধরে এইভাবে ডুবন্ত অবস্থায় আছে। এই এলাকা দিয়ে মানুষজন যাতায়াতে খুবই অসুবিধা হচ্ছে, এখান দিয়ে গাড়ি যাচ্ছে না, কিংবা এই যে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে যে বিভিন্ন যন্ত্রপাতি, বিভিন্ন জিনিসপত্র যাওয়ার কথা, এগুলো যাচ্ছে না। মোটামুটি বলা যায় ফেঞ্চুগঞ্জের যে কয়টি ইউনিয়ন রয়েছে, 5টি ইউনিয়নে কিন্তু পানিতে নিমজ্জিত রয়েছে। এই এলাকার 83টি গ্রাম পানিতে, গ্রামের মানুষ পানিতে এখনও বন্দী রয়েছে। যে আশ্রয় কেন্দ্রগুলো রয়েছে সেই আশ্রয় কেন্দ্রগুলো থেকে এখনও মানুষ কিন্তু যাচ্ছে না যার যার বাড়িতে। অন্যান্য উপজেলা যেমন আমরা দেখেছি অনেকটা উন্নতি হয়েছে, এখানে উন্নতিটা হচ্ছে খুবই ধীর গতিতে উন্নতি হচ্ছে। কিংবা সিলেটের যে 13টি উপজেলার মধ্যে সীমান্তবর্তী উপজেলা জৈন্তা, গোয়েনঘাট, কানাইঘাট, জকিগঞ্জ কিংবা কোম্পানিগঞ্জ এলাকার আমরা দেখেছি অনেক উন্নতি হয়ে গেছে, কিন্তু এই ফেঞ্চুগঞ্জ এলাকার উন্নতিটা হচ্ছে খুব ধীর গতিতে। মোটামুটি এই ছিল সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার মানুষ যেন এখনো 7-8 দিন ধরে পানিবন্দী অবস্থায় রয়েছে, তার সবশেষ খবর। আমরা সরাসরি যুক্ত ছিলাম সিলেটের ফেঞ্চুগঞ্জে। নিষেধাজ্ঞা উপেক্ষা করে ভোলার বিভিন্ন ঘাট থেকে সাগরে যাচ্ছে মাছ ধরার নৌকা। সেই সব মাছ প্রকাশ্যে বিক্রিও হচ্ছে বিভিন্ন আড়তে, অথচ সংশ্লিষ্ট বিভাগগুলোর কোনো তৎপরতাই নেই। তবে পেটের দায়ে সাগরে জাল ফেলার কথা স্বীকার করেছেন জেলেরা। উৎপল দেবনাথের ছবিতে নাসিরুদ্দিন লিটনের রিপোর্ট। সমুদ্রে মাছের প্রজনন ও উৎপাদন বৃদ্ধিতে প্রতি বছরের মতো এবছরও 20 মে থেকে 23 জুলাই পর্যন্ত সাগরে চলছে 65 দিনের নিষেধাজ্ঞা। এ সময় কেউ সমুদ্রে কোনো মাছ ধরতে পারবেন না। অথচ চলমান নিষেধাজ্ঞার মধ্যেই সাগর থেকে 30 মণ ইলিশ নিয়ে 19 জুন ভোলার চরফেশনের সামরাজ ঘাটে আসে এফবি ইশরাত নামের একটি ট্রলার। ঘাটে আসা সব ট্রলারেই 20 থেকে 40 মণ করে ইলিশের পাশাপাশি অন্যান্য সামুদ্রিক মাছ ছিল। ট্রলার থেকে মাছ নামিয়ে আড়তে বিক্রি করা হয় প্রকাশ্যেই। এদিকে সাগরে যাওয়ার প্রস্তুতি নিয়ে ঘাটে অপেক্ষা করছে আরও অর্ধশতাধিক মাছ ধরার ট্রলার। স্থানীয়রা জানান, নিষেধাজ্ঞা শুরু থেকেই সামরাজ, পাঁচকপাট, কচ্ছপিয়া, বকশী ও মনপুরার বিভিন্ন ঘাট থেকে এসব ট্রলার নিয়মিত সাগরে যাওয়া আসা করছে। এমনকি নিষেধাজ্ঞার কোনো প্রভাব দেখা যায়নি ঘাটগুলোতে। তবে পরিবারের প্রয়োজনেই নিষেধাজ্ঞা অমান্য করে সাগরে যাওয়ার কথা জানান জেলেরা। 5 লাখ টাকা মতো খরচ গেছে, 10 লাখ টাকার মাছ হইবার। আদা দিয়ে খাইছি, মোটামুটি আমার বাজার খরচ হয়েছে। এই মানে সাগরে সিঙ্গেল বাজার চলে, এই জন্য আমরা চলে আসছি। কাজে বাচ্চা আছে আর আমি তো অনেক কর্ম, এই ছাড়া কোনো কিছু নাই, এটাই কর্ম। হালকা ধাক্কা যে বাতাস আছে এগুলির মধ্যে আমরা টিকতে পারে না। আপনি কিছুক্ষণ পর জোয়ারের যখন ভাড়া আসবো তখন এই নদীর মধ্যে মেঘনাতে দেখবেন যে ব্যাপক ঢেউ, এগুলো ওখানে জাল ফেলা টানার মধ্যে আমার সুযোগ এখন নাই। সরকারি নির্দেশনা অমান্য করা হলেও তেমন তৎপরতা নেই সংশ্লিষ্ট বিভাগগুলোর। এ নিয়ে ব্যবস্থা নেয়ার গতানুগতিক আশ্বাস মৎস্য বিভাগের। আমাদের সামুদ্রিক মৎস্য আইনে 2020 অনুযায়ী যে কার্যকরী পদক্ষেপ যেটা, এটা আমরা তাদের বিরুদ্ধে নেব যদি কেউ লুকিয়ে যায়। ইতিমধ্যে আমরা কোস্টগার্ডের সাথে কথা বলেছি, আমাদের জেলা প্রশাসন এবং পুলিশ বিভাগের সোচ্চার রয়েছে, আমরা তাদেরকে আটক করব। মৎস্য বিভাগের তথ্য মতে ভোলার 63,954 জেলেকে নিষেধাজ্ঞাকালে 65 দিনের জন্য 86 কেজি করে খাদ্য সহায়তা দেয়া হবে। এরই মধ্যে প্রথম কিস্তির 56 কেজি করে চাল বিতরণ করা হয়েছে। নাসিরুদ্দিন লিটন, সময় সংবাদ, ভোলা। 8 থেকে 11 জুলাইয়ের মধ্যে বেইজিং সফর করতে পারেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সফরে বেশ কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে বলে জানিয়েছেন সফররত চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক মন্ত্রী লিউ জিয়ানচাও। অন্যদিকে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ব্রিক্সে যুক্ত হতে বেইজিংয়ের সহায়তা চেয়েছে ঢাকা। নির্বাচনের পর থেকে প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক সফরে ভারত এবং চীন গুরুত্বের জায়গায় ছিল। দুটি দেশই বারবার শেখ হাসিনাকে তাদের দেশে আমন্ত্রণ জানিয়েছে। ইতোমধ্যে জুন মাসে 2 বার ভারত সফর করেছেন সরকার প্রধান, তার পরের গন্তব্য চীন। এরই মধ্যে 4 দিনের সফরে ঢাকায় এসেছেন চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক মন্ত্রী লিও জিয়ানশাও। সোমবার দুপুরে পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের সঙ্গে আলাপচারিতায় বড় অংশ জুড়ে ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেইজিং সফর প্রসঙ্গ। পাশাপাশি কথা হয় বাণিজ্য ঘাটতি কমানো, বিনিয়োগ বৃদ্ধি, চীনের চলমান ও ভবিষ্যৎ প্রকল্প এবং রোহিঙ্গা সংকট নিয়ে।
পরে সাংবাদিকদের চীনা কমিউনিস্ট পার্টির মন্ত্রী জানান, শেখ হাসিনার সফরে কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে, যা দুই দেশের সম্পর্কে মাইল ফলক হতে পারে। Do expect that. I mean, we do expect agreements on. I'm sure that it's going to be in many areas, and I'm not being specific at this stage. It's because you will see after the visit. পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ জানান, 8 থেকে 11 জুলাইয়ের মধ্যে চীন সফর করবেন প্রধানমন্ত্রী। শক্তিশালী আঞ্চলিক জোট ব্রিক্সে যুক্ত হতে চীনের সহযোগিতা চাওয়া হয়েছে বাংলাদেশের পক্ষ থেকে। 8 থেকে 11 তারিখের মধ্যে হওয়ার সম্ভাবনা বেশি। ব্রিক্সে বাংলাদেশের যে কোনো ফরম্যাটে ব্রিক্সে যাতে বাংলাদেশের অন্তর্ভুক্তি হয়, সেটি মেম্বার কান্ট্রি অর পার্টনার কান্ট্রি, হোয়াট এভার দ্য ডিসিশন ব্রিক্স টেকস, সেটা নিয়ে আলোচনা করেছি, তাদের সমর্থন সহায়তা কামনা করেছি। রোহিঙ্গাদের ফেরত পাঠানোর উদ্যোগ নেওয়ার বিষয়টি আলোচনায় এলে চীন পাশে থাকার প্রতিশ্রুতি দেয়। রোহিঙ্গা রিপ্যাট্রিয়েশনটা শুরু করে, তো তিনি বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে নিয়েছেন। তাজওয়ার মাহমিদ, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামে বিদ্যুৎ বিচ্ছিন্ন রেলওয়ে পূর্বাঞ্চলের সদর দফতর। বকেয়া 1.5 কোটির বেশি টাকা পরিশোধ না করায় বিদ্যুৎ সংযোগ কেটে দিয়েছে পিডিবি। ঘুটঘুটে অন্ধকার আর ভ্যাপসা গরমের মাঝে চলছে কাজ। এদিকে বিল বকেয়া থাকায় চট্টগ্রাম মেডিকেল কলেজেও বিদ্যুৎ বিচ্ছিন্ন করায় ভোগান্তিতে রয়েছেন শিক্ষার্থীরা। ভেতরে ঘুটঘুটে অন্ধকার আর ভ্যাপসা গরম, এর মাঝেই মুঠোফোনে আলো চালিয়ে কয়েকজন করছেন রেলওয়ের গুরুত্বপূর্ণ নথির কাজ। বিদ্যুৎ বিভাগের কাছে 2 কোটির বেশি টাকা বকেয়া থাকায় এমন দশা হয়েছে পূর্বাঞ্চল রেলওয়ের সদর দপ্তরে। গরমে অতিষ্ঠ হয়ে কর্মীদের কেউ কেউ অবস্থান নিয়েছেন বাইরে। অনেকদিন যাবত পর গেল না, অনেকদিন পরে আসছে। কাজকর্ম তো বলতে অফিসের কাজ তো সমস্যা হবে। সকাল থেকে দেখতেছি কারেন্ট নাই, আমার ফাইনাল সেটেলমেন্টের কাজকর্ম করার জন্য, কিন্তু কারেন্ট নাই, কাজ করতে পারতেছে না। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ায় আলো জ্বলছে না অন্যান্য শাখা, অফিস ও অলিগলিতেও। সদর দপ্তরের প্রধান বৈদ্যুতিক প্রকৌশলীর কক্ষে গেলেও বিস্তারিত কথা বলতে রাজি হয়নি। শুধু জানান, বরাদ্দ না থাকায় দিতে পারছেন না বকেয়া বিল। চট্টগ্রাম বিদ্যুৎ বিতরণ বিভাগ পিডিবির কর্মকর্তারা জানিয়েছেন, রেলওয়ের মোট বকেয়ার পরিমাণ ছিল 2 কোটি 65 লাখ টাকা। এখনও 3টি অ্যাকাউন্টে বকেয়া আছে 1 কোটি 57 লাখ। পাওনা নিয়ে তাদেরকে অনেকবার চিঠি দেওয়া হয়েছে, তাদেরকে অনেকবার মৌখিকভাবেও জানানো হয়েছে, তারাও অবহিত, কিন্তু টাকাটা এখনো আমরা পাইনি। এই কারণে আমরা তাদের লাইনটা আজকে সংযোগটা বিচ্ছিন্ন করেছে। এখনও তাদের সাথে আমাদের কথাবার্তা হচ্ছে, দেখা যাক তারা টাকা কি পরিমাণ দেয় আমাদেরকে। বকেয়া পরিশোধ না করায় গত 19 মে 6 ঘন্টা বিদ্যুৎ সংযোগ কেটে দিলেও পরে পরিশোধের আশ্বাসে পুনরায় চালু করে পিডিবি। এদিকে 1 কোটি 30 লাখ টাকা বকেয়া থাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয় চট্টগ্রাম মেডিকেল কলেজেও। এতে গ্রন্থাগারে ভোগান্তিতে পড়েছেন শত শত শিক্ষার্থী। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। রাজধানীতে ডেঙ্গুর বিস্তার রোধে লার্ভা নিধন অভিযান চালিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত। 3টি বাসায় নমুনা পাওয়ায় জরিমানা করা হয় 50,000 টাকা। সকাল থেকে রাজধানীর কাঁঠালবাগান এলাকায় চলে এই অভিযান। শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন এলাকায় মৌসুম জুড়ে অভিযান চালানোর কথা জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। জুলাইয়ের শেষ দিকে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধির শঙ্কা থেকে এডিস মশার লার্ভা ধ্বংসে ইতিমধ্যে নানা পদক্ষেপ হাতে নিয়েছে ঢাকার 2 সিটি কর্পোরেশন। ডেঙ্গু মোকাবেলায় এডিস মশার প্রজনন স্থল ধ্বংসের লক্ষ্যে রাজধানীতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় 10টি জোনে ভাগ হয়ে অভিযান শুরু করেছে ভ্রাম্যমাণ আদালত। শুরুতেই কাঁঠালবাগান এলাকায় অভিযান শুরু করে সংস্থাটি। এ সময় প্যারাডাইস মারিয়া নামের একটি বহুতল ভবনের বেসমেন্টে বেশ কিছু দিনের জমানো পানিতে এডিস মশার লার্ভা পাওয়া যায়। পরে আরও 2টি ভবনের বেসমেন্টে জমে থাকা পানিতে মেলে লার্ভার উপস্থিতি। অবহেলার দায় স্বীকার করে আগামীতে সতর্ক থাকার প্রতিশ্রুতি দেন ভবন মালিক পক্ষ। আমাদের কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমরা ইনশাল্লাহ পরবর্তীতে আরও শুধরানোর জন্য আমরা আপ্রাণ চেষ্টা করব। ইনশাল্লাহ আগামী থেকে এগুলো একভাবে পরিষ্কার। এদিকে এডিসের লার্ভা পাওয়ায় 3 জন ভবন মালিককে মোট 50,000 টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। পরে ওষুধ ছিটিয়ে লার্ভা ধ্বংস করা হয়। অভিযান আগামী 30 তারিখ পর্যন্ত চলমান থাকবে এবং এরপরে যদি আরও প্রয়োজন হয় আরও চলমান থাকবে। পানির মিটারের ওখানে যে পানি জমেছে সেখানে লার্ভা পেয়েছি। আরেক জায়গাতে আমরা পেয়েছি যে এসির যে লাইন রয়েছে সেখানে পানি চুয়ে চুয়ে পড়ে একেবারে বেসমেন্টের নিচে। বাসাবাড়ি পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার পাশাপাশি সচেতনতা বাড়াতে বিভিন্ন স্থানে সভা করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। আগামী জুলাইয়ের প্রথম সপ্তাহে স্কুলগুলোতে অভিযান
পরিচালনা করার কথা জানান এই স্বাস্থ্য কর্মকর্তা। সমস্ত প্রাথমিক, প্রাইমারি, সেকেন্ডারি এবং ইউনিভার্সিটির সমস্ত মহাবিদ্যালয়গুলো পর্যন্ত সব স্কুল কলেজে আমরা সিটি কর্পোরেশন পক্ষ থেকে 3 থেকে 4 দিনের চিরুনি অভিযান চালাবো। চলতি বছরের 1 জানুয়ারি থেকে 23 জুন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন প্রায় 3,500 জন আর মারা গেছেন 41 জন। রাইদুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশি মালিকানাধীন সমুদ্রগামী জাহাজের বাণিজ্য এখন $1 বিলিয়ন অতিক্রম করে যাচ্ছে। আইন অনুযায়ী দেশীয় ব্যাংকের মাধ্যমে লেনদেন করতে হওয়ায় বছরে যেমন 20,000 কোটি টাকার বেশি সাশ্রয় হচ্ছে, তেমনি 70% নাবিক বাংলাদেশি হওয়ার বাধ্যবাধকতায় থাকায় বাড়ছে কর্মসংস্থানের সুযোগও। তবে দক্ষ নাবিক গড়ে তুলতে উন্নত প্রশিক্ষণের কোনো বিকল্প দেখছেন না ব্যবসায়ীরা। সাখাওয়াত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। স্বাধীনতার পর রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ শিপিং কর্পোরেশনের মালিকানায় এমবি বাংলার দূত নামের জাহাজ দিয়ে শুরু হয়েছিল বাংলাদেশের সমুদ্র পরিবহন বাণিজ্যের 51 বছর পর এসে বাংলাদেশে এখন 101টি সমুদ্রগামী জাহাজের মালিক। আর বেসরকারি মালিকানায় অ্যাটলাস শিপিং 1978 সালে এমবি আল সালমা নামের জাহাজ দিয়ে সমুদ্র পরিবহন বাণিজ্য শুরু করে। বেসরকারি খাতে জাহাজের সংখ্যা এখন 94টি। এর মধ্যে 2019 সালের পর বাংলাদেশের শিল্প গ্রুপগুলো অন্তত 80টি জাহাজ কিনেছে। $6 বিলিয়ন এখন আমাদের ইনকাম হচ্ছে। আমরা যদি সেটাকে 10 বিলিয়নে নিয়ে যেতে পারি, আমাদের শিপিং সেক্টরে যে পরিমাণের আউটফ্লো ডলারের ঠিক সমপরিমাণের ইনফ্লো আমরা অর্জন করতে পেরে যাব। তার মানে আমরা নেট ব্যালেন্সে চলে এসেছি। জাহাজের ক্ষেত্রে আমাদের আর কোনো রকম ফরেন কারেন্সি খরচ হবে না। আগে প্রতি বছর শুধুমাত্র পণ্য আনা নেওয়ার কাজে জাহাজ ভাড়া হিসেবে লাখ লাখ ডলার চলে যেত বিদেশি জাহাজ মালিকদের কাছে। এখন দেশি জাহাজের সংখ্যা বাড়ায় এক্ষেত্রে বছরে সাশ্রয় হচ্ছে 20,000 কোটি টাকার বেশি। একটা জাহাজের সাথে বিভিন্ন ধরনের ক্লাস্টার জড়িত, তো যত বেশি জাহাজের মালিকানা হবে তত সমস্ত লাইনে আসলে আমাদের আস্তে আস্তে সক্ষমতা, দক্ষতা এবং আমাদের বৈদেশিক মুদ্রা অর্জনের সুযোগ বৃদ্ধিপ্রাপ্ত হবে। বাংলাদেশি মালিকানাধীন অধিকাংশ জাহাজেই বর্তমানে বাংলাদেশি নাবিক এবং অন্যান্য ক্রুরা কাজের সুযোগ পাওয়ায় এক্ষেত্রে ব্যাপক কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে। প্রতিটি জাহাজে ন্যূনতম 70% জনবল রাখার নির্দেশনা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড। এই অবস্থায় প্রতিটি জাহাজে এক এক যাত্রায় সর্বনিম্ন 22 জন থেকে শুরু করে সর্বোচ্চ 45 জন পর্যন্ত বাংলাদেশি নাবিক কাজ করার সুযোগ পাচ্ছেন। তবে এই চাহিদা ক্রমশ বাড়তে থাকায় প্রয়োজন হয়ে পড়েছে দক্ষ নাবিক তৈরির প্রশিক্ষণ কেন্দ্রের। এটার জন্য অনেক বেশি ট্রেনিং সেন্টার দরকার, অনেক বেশি ট্রেনিং প্রোগ্রাম দরকার, মোটিভেট যারা আমরা বহির্বিশ্বের সাথে তাল মিলিয়ে আমরা চলতে পারি। আমাদের জাহাজ যখন বৃদ্ধি হবে, আমাদের নাবিক, অফিসার, ইঞ্জিনিয়ার সবার চাকরি হবে। বাংলাদেশি মালিকানাধীন জাহাজের মধ্যে সিমেন্ট ক্লিংকার, কয়লা, স্ক্র্যাপ লোহা, খাদ্যপণ্য বহনকারী বাল্ক জাহাজের সংখ্যা তুলনামূলক বেশি, যার সংখ্যা বর্তমানে 78টি। এছাড়া কন্টেনারবাহী জাহাজ রয়েছে 8টি। বাকি জাহাজগুলোর মধ্যে 7টি ওয়েল ট্যাঙ্কার, 5টি কেমিক্যাল ট্যাঙ্কার এবং 3টি এলপিজি বহনকারী জাহাজ। বাংলাদেশের সমুদ্র পরিবহন বাণিজ্য এখন লাখ কিংবা কোটি টাকা নয়, মিলিয়ন ছাড়িয়ে এখন $1 বিলিয়ন পৌঁছেছে এই সমুদ্র পরিবহন বাণিজ্য। আর এখন 100তম জাহাজের মালিক বাংলাদেশের শিল্প প্রতিষ্ঠানগুলো। পৃথিবীর বিভিন্ন বন্দরে ফিরছে বাংলাদেশি এসব পতাকাবাহী জাহাজ। গভীর সমুদ্র থেকে কমল দে, সময় সংবাদ। লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েও এজেন্সিগুলো 17,000 কর্মীকে মালয়েশিয়ায় পাঠাতে না পারার ঘটনায় চূড়ান্ত প্রতিবেদন দিয়েছে তদন্ত কমিটি। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী জানালেন, পর্যালোচনা শেষে রিপোর্ট পাঠানো হবে প্রধানমন্ত্রীর কার্যালয়ে। দোষীদের বিরুদ্ধে নেওয়া হবে ব্যবস্থা। পাট খাটালে এসে দিয়েছি, টাকাটা মারি গেছে। সরকারের কাছে আবেদন, যদি সরকারি টাকা আমাকে তুলে দেয় তাহলে গরিব মানুষ আমরা বাঁচব। একজন কিংবা দুইজন নয়, গুনে গুনে 17,000 মানুষ। মালয়েশিয়ার সরকারের বেঁধে দেওয়া সময় 31শে মে এসব কর্মীর পাড়ি দেওয়ার কথা ছিল কুয়ালালামপুরে। অথচ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে সকাল থেকে গভীর রাত অবধি অপেক্ষা করেও কেউ পাননি টিকিট, ফ্লাইটে জায়গা হয়নি কারো, আর ইমিগ্রেশন থেকে বাকিদের ফিরিয়ে দেওয়া হয়েছে ভুয়া টিকিটের কারণে। অথচ সরকার নির্ধারিত 38,990 টাকার বদলে গড়ে 5 থেকে 6.5 লাখ টাকা পর্যন্ত এজেন্সিগুলো হাতিয়ে নেয়। সর্বশান্ত হওয়া ভুক্তভোগী ও তাদের পরিবারের কান্নায় ভারী হয় বিমানবন্দর।
দেশের শ্রমবাজারে কর্মী পাঠানোর ইতিহাসে সবচেয়ে বড় কেলেঙ্কারির এই ঘটনায় 1 জুন 6 সদস্যের তদন্ত কমিটি গঠন করে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। তবে নির্ধারিত কর্মদিবসে তদন্ত রিপোর্ট দিতে ব্যর্থ হয় কমিটি। আবারও বাড়ানো হয় সময় 24 জুন পর্যন্ত। রোববার দ্বিতীয় দফায় বাড়ানো সময়ের রিপোর্ট জমা দেওয়ার শেষ দিন। তদন্ত রিপোর্টকে কেন্দ্র করে সোমবার দুপুর থেকে বিকেল পর্যন্ত প্রতিমন্ত্রীর সঙ্গে 2 দফায় ঘণ্টাব্যাপী বৈঠক করেন বাইরার বর্তমান ও সাবেক কমিটির নেতৃবৃন্দ। এরপরই তদন্ত কমিটির প্রধান রিপোর্ট জমা দেন প্রতিমন্ত্রীর কাছে। তদন্ত রিপোর্টের বিষয়ে প্রবাসী প্রতিমন্ত্রী জানান, রিপোর্ট পর্যালোচনা শেষে পাঠানো হবে প্রধানমন্ত্রীর কার্যালয়ে। প্রতিবেদনে যাদের গাফেলতির কথা উঠে এসেছে প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি করেন তিনি। এরপরে তদন্ত রিপোর্ট অনুযায়ী যারা দোষী হবে তাদের ব্যাপারে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া। তবে রিপোর্টে কতজন এজেন্সি বা কাদের চিহ্নিত করা হয়েছে সে বিষয়ে গণমাধ্যমের প্রশ্নের জবাব দেননি প্রবাসী প্রতিমন্ত্রী। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। খেলার খবর, সুপার 8-এ নিজেদের শেষ ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। সেমিফাইনালের আশা টিকিয়ে রাখতে জয় চায় আফগানরা। জিতলে বাংলাদেশেরও সুযোগ আছে সেরা 4-এ যাওয়ার, যদিও সেটা নির্ভর করছে অনেক যদি কিন্তু আর সমীকরণের উপর। আফগানদের বিপক্ষে টি-20-তে সাম্প্রতিক অভিজ্ঞতা কিছুটা আশাবাদী করছে টাইগার টিম ম্যানেজমেন্টকে। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় ভোর 6:30টায়। ওয়েস্ট ইন্ডিজ থেকে সাজিদ মুস্তাহিদের রিপোর্ট। সুপার 8-এ উঠেই আত্মতুষ্টিতে ছিল পুরো দল, যার ফল মিলেছে শেষ 2 ম্যাচে। ভারত অস্ট্রেলিয়ার কাছে বড় ব্যবধানে হার। নিশ্চিতভাবেই বলা যায় আফগানিস্তানের মুখোমুখি হওয়ার আগে ব্যাকফুটে বাংলাদেশ। শুধু হারই না, প্রশ্ন উঠেছে দলের টি-20 মানসিকতা নিয়েও। অবশ্য এরপরও সেই উপলব্ধি দলের ক্রিকেটারদের কতটা হয়েছে সেটা বড় একটা প্রশ্ন। আফগান ম্যাচের আগে অনুশীলনে দলের মাত্র 5 ক্রিকেটার। আর্নেসভিলের উইকেট সম্পর্কে ভালো ধারণা থাকায় আফগানিস্তানের বিপক্ষে গেম প্ল্যানেও আসছে পরিবর্তন। Compete, we know that. We've had success against Afghanistan. We've played a lot of series against them. We have an advantage in that we've played 2 games of cricket at that ground already. আফগানিস্তানের সামনে ইতিহাসের হাতছানি। অস্ট্রেলিয়াকে হারানোর পর তাদের আত্মবিশ্বাসও আকাশ ছুঁয়েছে। দুর্দান্ত ছন্দে আছেন 2 ওপেনার গুরবাজ ও ইব্রাহিম জাদরান। বাংলাদেশের ব্যাটিং লাইনকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত আসরের সেরা উইকেট শিকারী ফজল হক ফারুকি। So many things are thrown and so many results can go against you or for you, so we've just got to focus on our match against Bangladesh. সেন্ট ভিনসেন্টের আর্নেসভিলে গ্রুপ পর্বে 2 জয় সুখ স্মৃতি আছে বাংলাদেশের। পয়া ভেন্যুতে শেষটাও জয় দিয়ে করতে চাইবে নাজমুল শান্তরা। আফগানিস্তানের কাছে অস্ট্রেলিয়ার হারে সুপার 8-এ গ্রুপ 1 থেকে সেমিফাইনালে যাওয়ার সমীকরণটা জমে উঠেছে, যার কারণে বাড়তি গুরুত্ব পাচ্ছে বাংলাদেশ আফগানিস্তান ম্যাচটা। এরই মধ্যে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডকে হারিয়ে চোখ রাঙানি দিচ্ছে আফগানরা। তবে এই ম্যাচে মাঠে নামার আগে বাংলাদেশকে সাহস দিতে পারে বিশ্ব আসরে কখনোই আফগানদের কাছে না হারার রেকর্ড। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ওয়েস্ট ইন্ডিজ। সমাজের অনেকেই মনে করেন নারী চলার জন্য নিজের উপর নির্ভরশীল হতে পারে না। সমাজের ভয়ে অনেক নারীর ইচ্ছা থাকলেও গাড়ির স্টিয়ারিংয়ে হাত রাখতে ভয় পান। তবে এভাবে আর কতকাল? নারীর স্টিয়ারিংয়ে হাত রাখার সাহস জোগাতে কাজ করছে ওয়াও বাংলাদেশ। ইন্টারন্যাশনাল উইমেন্স ড্রাইভার্স ডেতে প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা কাজী ফারহানার সঙ্গে কথা বলেছেন উম্মেহানি। নারী যখন নিজের পায়ে দাঁড়াতে চায় কিংবা ঘরের বাইরে এসে কাজ করতে চায়, যতগুলো প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে যায় তার মধ্যে একটি অন্যতম হচ্ছে ট্রান্সপোর্ট সমস্যা। আর এই সমস্যার সমাধান দিতেই কাজ করছেন ওয়াও বিডির কাজী ফারহানা। দর্শক, মোবিল প্রেজেন্ট না থামার গল্পে আজকে আমরা শুনবো কাজী ফারহানার এগিয়ে যাওয়ার গল্প। আপু কেমন আছেন? ভালো, থ্যাংক ইউ। এই যে ওয়াও বাংলাদেশের সাথে আপনার যুক্ত হওয়াটা, এই জার্নিটা আমি একটু জানতে চাচ্ছি। ওয়াও বাংলাদেশে শুরু হয়েছে আসলে আমাদের একটা প্রয়োজনীয়তা থেকে। আমি করোনার সময় আমাদের ফ্যামিলি ড্রাইভারকে আমাদের যেতে দিতে হয়। ড্রাইভিং শুরু করার পরে আস্তে আস্তে ফেস করলাম যে আমরা মেয়ে হিসেবে আমি গাড়ির অনেক টেকনিক্যাল জিনিসপত্র জানি না। তখন ফিল করলাম যে আমাদের একটা মেয়েদের কমিউনিটি দরকার। ওখান থেকে ওমেন অন হুইল নামে একটা কমিউনিটি ফর্ম করা। একজন নারী গাড়ি চালক হিসেবে আপনি সব থেকে বেশি কোন কোন চ্যালেঞ্জগুলোর মুখোমুখি হয়েছিলেন? খুব অ্যাগ্রেসিভ, কেন আমি মেয়ে হয়ে গাড়ি ড্রাইভ করছি, এরকম অ্যাটিটিউডের বাস, সিএনজি, প্রাইভেট কার ড্রাইভার্স, এটাও ফেস করেছি। এটা নিয়ে আপনার আসলে প্রত্যাশাটা কি? নেক্সট লেভেলে আমরা যেটা ড্রাইভিং করছি তারা যেটা ফেস করি সেটা হচ্ছে ভালো ওয়ার্কশপের পরিবেশ নাই। তো ওই জন্য আমার ইচ্ছা একটা ভালো ওয়ার্কশপ দেওয়া, মেয়েরা যেখানে কাজ করবে।
এবং ওয়ার্কশপের থ্রুই যদি অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং আমরা যদি একটু ইউনিভার্সিটির মতো করে ফেলতে পারি বা একটু কোর্সের মতো করে ফেলতে পারি, তাহলে মেয়েরা এই প্রফেশনটাতে আরও ওকে হবে। 1998-এ তখন মোবিল আর এক্সন কর্পোরেশন মার্চ করে যায় এবং এর সাথে যমুনা অয়েল কোম্পানি মিলে একটা জয়েন্ট ভেঞ্চার কোম্পানি করে, সেটা হলো মোবিল বাংলাদেশ লিমিটেড। আমাদের দেশে ওমেনরা বা মহিলারা একটু পিছিয়ে পড়ে আছে, সব কাজে সমান কাজ, এই একটা স্লোগান নিয়ে আমরা এই মহিলাদের পাশে দাঁড়াতে চাই। দর্শক, আমরাও প্রত্যাশা রাখবো বাংলাদেশের এই অগ্রযাত্রায় এভাবেই চলতে থাকুক নারীর না থামার গল্প। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। ছাগলকাণ্ডে আলোচিত মতিউরের বিরুদ্ধে বারবার অভিযোগ পেলেও গুরুত্ব দেয়নি দুদক। 4 বার পেয়েছেন ক্লিনশিট, গড়েছেন অঢেল সম্পদ। নিষেধাজ্ঞার আগেই বিদেশে পালানোর গুঞ্জন। এবং কিছু লোকের কিছুই ভালো লাগে না, ভালো কিছু হতেও দেয় না, তাদের বাদ দিয়েই সামনে এগিয়ে যেতে হবে। মেধাবীদের বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। এই ছিল সময় সংবাদে। এরপর বাংলার সময় থাকবেন সহকর্মী রাইসা জান্নাত। ধন্যবাদ ইমা। বাংলার সময় নিয়ে ফিরছে কিছুক্ষণ পরে, সঙ্গেই থাকুন সময়ের।